নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন অনিন্দ রাহা। অনিন্দবাবু বলছেন, সহেলি, আমার এটা আসল নাম না, এই নামে আমি প্রোফাইল খুলেছি। আসল নামটা লিখে দিলাম, তুমি নিও না, কিছু ব্যক্তিগত সমস্যা আছে। রাহা আমার টাইটেল, অনিন্দ নামটা আমার ছদ্মনাম। বলছেন, আমি থাকি বেলঘড়িয়াতে। আমার কাকার লাইফের একটা ঘটনা, বছরখানেক আগের ঘটনা, খুব বেশি পুরনো নয়, সেটা আজকে একটু শেয়ার করতে চাই। আমরা ছোটোবেলা থেকে এমন একটা মানসিকতায় বড় হয়েছি, কোনো কিছু অলৌকিক, সেটা দৈব হোক বা ভৌতিক হোক, বিশ্বাস করতে মন চায় না। কেউ এসব গল্প বললে, গাঁজাখড়ি গল্প বললেই মনে হয়। কাউকে কখনো প্রতিবাদ করিনি, কেউ গল্প বললে চুপচাপ শুনেছি, হেসে বেরিয়ে গেছি। তো কাকার লাইফে ঘটনাটা হওয়ার পর এটুকু বলতে পারি যে এখন কিছু হলে আর হেসে উড়িয়ে দিতে পারি না, একটু হলো ভাবি, কারণ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এমন একটা ঘটনা ঘটেছিল পরিবারে। বেলঘড়িয়াতে আমার কাকার একটা ছোট দোকান আছে। দোকানটা স্টেশনারি দোকান এক টাইপের বলা যায়। মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র সব রকমই পাওয়া যায়। তো সেটাকে কাকা আরও বড় করব ভেবেছিল, কিন্তু দোকানঘরটা এত ছোট এবং সাইডে কোথাও বাড়ানোর মতো জায়গা নেই, তো সেটা করা যায়নি। তবে এমন একটি দোকান যে স্টেশনারি জিনিস কিনতে সে পাওয়া যায় না, এমন কোনো জিনিস কাকার দোকানে নেই, অথচ খুব ছোট। গরমকালে কাকাকে দেখলে কষ্ট হবে যে ওইটুকু জায়গার মধ্যে কাকা বসে থাকেন। সেই সকালবেলায় 9:30 10টায় দোকান খোলেন। দোকান বন্ধ করতে করতে প্রায় রাত, দুপুরবেলা বাড়ি আসে না। আর এটা কাকার দোকানে সেল হওয়ার আরও একটা কারণ ছিল, যে সব সময় ক্রেতা থাকতো। কারণ যে সময় সব দোকানগুলো ঝাঁপ বন্ধ করে দেয়, সেই সময় কাকার দোকান খোলা। তো যে কোনো জিনিস জানে চাইলেই যখন তখন পাওয়া যাবে। কখনো কখনো এমনও হয়, কোনো অনুষ্ঠান যখন থাকে, কোনো দুর্গাপুজো, কালী পুজো বা কোনো অনুষ্ঠান, সেই সময়টা অনেক কাস্টমার থাকলে কাকা 11টা অবধিও দোকান খুলে রেখেছে, এরকমও হয়। তো গত বছরের ঘটনা, তখন অনুষ্ঠান তো কিছু ছিল না, তবে এই ডিসেম্বরের মরশুম, পরপর বিয়ে বাড়ি ছিল। আর আমার কাকার যেখানে দোকান, সেখান থেকে ওই এরিয়ায় অনেকগুলো বিয়ে বাড়ি আছে। তো সেদিন বিয়ের ডেট ছিল, প্রতিটা বিয়ে বাড়িতে একদম লোক গিজগিজ করছে, মানে সব কটা বুক। এবার বিয়ে বাড়িতে লোকজন এলে কি হয়, তারা টুকটাক খাবার জিনিসপত্র আর কি জন্য আসে। আচ্ছা, উনি যেটা বোঝাতে চেয়েছেন দোকানটায়, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট থেকে আইসক্রিম থেকে আরম্ভ করে, উনি বলছেন এমন কোনো জিনিস নেই যে কাকা রাখেন না। তো শুধু একদম চাল ডাল এই জিনিসটা বাদ দিয়ে, তো অনেক সময় অনেকে টুকটাক জিনিস কিনতে আসে, ঘোরাফেরা করে। আর কাকার দোকান থেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে একটা চা সিগারেটের দোকানও আছে, সেখানেও লোকে ভিড় হচ্ছে। এই দুটো দোকানে সবসময় লোক গিজগিজ গিজগিজ করে। তো এটা অনেকেরই চক্ষুশূল, তো এটা ছিল, কাকা বুঝতে পারতেন। তো হয়েছে কি, আমার কাকিমা, আমার মা আর কাকিমা, আমরা একসঙ্গে একটা জয়েন্ট ফ্যামিলিতেই সারা জীবন ছিলাম। তো একটা সময়ের পর যা হয় যে হাঁড়িটা আলাদা হয়ে যায়, কিন্তু যোগাযোগ ছিল এবং এন্ট্রান্সটাও আলাদা করে নেওয়া হয়, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, নাহলে বাড়িতে আমাদের খুবই মিল, কিন্তু সবার সঙ্গে সবার যোগাযোগ ছিল। তো সেদিন আমার মা বোধহয় ছিলেন না বাড়িতে কোনো কারণে। তো কাকিমা কার সঙ্গে কি কথা বলেছে, কাকে ফোনে কোথা থেকে যোগাযোগ হয়েছে, ঠিক আমি বিশদে বলতে পারবো না। তো সেই ভদ্রলোক কিছুটা ওই মানে হাত দেখা, তাবিজ কবজ দেওয়া, এরকম কিছু প্র্যাকটিস করতেন। তো কোন এক অনুষ্ঠান বাড়িতে না কোথায় কাকিমার সঙ্গে তার আলাপ হয়েছিল। তো সেখান থেকে উনি সব শুনে টুনে বলেছিলেন, তো আমার স্বামী দোকানটাকে বড় করতে চায়,
কিন্তু টাকা জমিও জমছে না, বারবার টাকা এলে টাকা বেরিয়ে যাচ্ছে, খুব নর্মাল ব্যাপার। কাকার 2 ছেলে, দুজনে পড়াশুনো করছে, হায়ার স্টাডি করছে, তাদের পড়াশুনোর ব্যাপার আছে। আর একটা দোকান ধরে রাখতে গেলে সেখানেও তো অনেকটা খরচা আছে। বলছে কি করব, আমার হাজব্যান্ডকে বললে তো আরও মানে ইচ্ছা নেই যে দোকানটা আরও বড় করার বা আর একটা এক্সট্রা দোকান করার বা কিছু। তো এই সব নিয়ে কাকিমা ওই ভদ্রলোককে আলোচনা করেছিলেন। উনি বলেছিলেন আপনার বাড়িতে একদিন যাব, বাড়িতে গিয়ে দেখব বাড়ির বাস্তুর জন্য প্রবলেম হয়। কারণ আপনি যেরকম বলছে দোকানে খুব সেল, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, ছোট জায়গায়ও এত জিনিস, তো তো সেটা সবই ঠিক আছে, তাহলে দোকানে না, হয়তো আপনার বাড়িতে প্রবলেম আছে। এবার কাকিমা খুব সহজ সরল মানুষ, কাকিমাকে জিজ্ঞেস করেছে বাড়িতে কে কে আছে, আমাদের ডিটেলড, আমাদের প্রত্যেকে। কারণ আমার বাবা চাকরি করেন, বাবা কখন অফিসে বেরিয়ে যান, আমি কখন অফিসে বেরিয়ে যাই, ভাইরা কখন কলেজে বেরিয়ে যায়, ডিটেলে। এবং আমার মা, আমাদের এখানে একটি মন্দির আছে, সেখানকার প্রত্যেক দিন আমার সেখানকার কিছু মন্দিরের কিছু কাজকর্মের জন্য আমার মা যান, মানে স্বেচ্ছাসেবী হিসাবেই বলতে পারেন। আমার মায়ের মন্দিরে যাওয়াটা একটা প্রতিদিনের কিছু দায়িত্ব নিয়ে রেখেছেন, মা করেন। তো একটা টাইম থাকে মাও থাকেন না বাড়িতে, তো সমস্তটা ওই ওনাদেরকে বলা হয়েছে। কাকিমা একা, কাকু তো বেরিয়ে গেছেন, সকালে আসবেন রাত্রে, বাড়িতে কেউ নেই। তো ওই রকম টাইমে ওই ভদ্রলোক নাকি এসেছিলেন। সবাই একটা কথা কাকিমাকে বলেছিল যে মাথায় আসেনি যে কেন কেউ থাকবে না সেই সময়, বা সে আসতে চাইছেন কেন, বা তুমি রাজি হলে কেন। বলছেন ছেলেটি অল্প বয়সী ছেলে, ওনার নিজের মানে ছেলের মতন ভেবেছেন, যে আসতে চাইছে যে হ্যাঁ বাবা আসিস বা এসো, যাই হোক বলেছেন। সে এসেছে, বাড়িতে এটা ওটা ঘুরে চতুর্দিক, একদম কলতলা একটু ছোট বাগানের মতন আছে, সব দেখেছে। দেখে টেকে বলছে, কোথাও কিছু না পেয়ে বলল যে ঠাকুর ঘরটা একটু উল্টো দিকে করা আছে। এবার ঠাকুর ঘরটা আমাদের জয়েন্টের, বলল যে ওটা তো এখন কিছু করা যাবে না। বললো আচ্ছা। তারপর দেখে বলছে যে ছাদের ট্যাঙ্ক যেখানে বসানো আছে এটার পজিশন ঠিক নেই, এদিকে নেগেটিভ এনার্জি আসছে, এরকম বলেছে। তো এটাকে চেঞ্জ করতে হবে। তো একটা ট্যাঙ্ক চেঞ্জ করা মানে জলের লাইন চেঞ্জ করা, এসব কাকিমা বলেছেন। তাতেও তার হয়নি, তিনি আবার বাগানে গেছেন। বাগানে গিয়ে ওই যেখানে বাগান বলছে খুবই ছোট, গাছ টাছ লাগানো আছে, অল্প একটু মাটি আছে, সেইটুকু বাগানের মধ্যে গিয়ে বলেছে যে এই দেখুন এই জায়গাটাই আমি তার মানে ভাবছি যে কোথায় গণ্ডগোল আছে, এইখানেই গণ্ডগোল আছে আপনাদের। বলছে কেন? বলছে এই তো এখানে কালো বিড়ালের হাড় পুঁতে রাখা আছে। কাকিমা বলছেন যে এই বাড়ি তো মানে আমার শ্বশুরের আমলের বাড়ি, এখানে হাড় পুঁতে রাখা আছে মানে মানে কোনো দিন তো এসব শুনিনি, আর এরকম তো মানে সম্ভব না, আমাদের বাড়িতে এসব কেউ কিছু করে না। আর আমরা কোথাও যখন চলে যাই পুরো বাড়ি তালা দেওয়া থাকে, তো কেউ ঢুকে। বলছে কে কখন করেছেন আপনি কি বুঝতে পারবেন না, আপনাকে বলে করবে, বাড়িতে যারা কাজ করতে আসে তাদের দিয়েও করাতে পারে, এরকম কাকিমাকে বুঝিয়েছেন। কাকিমা বলছে কই না তো নেই। উনি নাকি একটু মাটি খুঁড়ে টুড়ে কাকিমাকে একটা হাড় মতো দেখিয়েছেন একটা। কাকিমা কতটা বুঝেছেন না বুঝেছেন বলো কালো বিড়ালের হাড়, এটা এখানে পড়েছিল, এখানে পুঁতে দেওয়া ছিল, এইখান থেকে আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আচ্ছা, তারপর বলা হলো এই যে আপনার জায়ের সঙ্গে আপনাদের যে মানে আলাদা ইনফ্লুয়েন্স করেছেন, তো সেই ব্যাপারটা ভেবেছিল যে বাড়ির মধ্যে হয়তো প্রচণ্ড অশান্তি বা কিছু আছে। তখন আমার মা বলেছেন যে তখন মা চলে এসেছেন, ততক্ষণে মা চলে এসে বলেছেন যে না আমাদের কারোর সঙ্গে কোনো অশান্তি নেই, আমরা এটা ভবিষ্যতের জন্য যাতে পরবর্তীকালে যে ছেলেরা বড় হচ্ছে তাদের অসুবিধা না হয় একটা ব্যবস্থা আমরা করে গেলাম, বাদবাকি আমাদের সব কিছু একসঙ্গে। তো এরকম পুরো হাঁড়ির খবর তিনি নিয়ে চলে গেলেন। বলে অনেকক্ষণ ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, মানে এতটা টাইম ছিলেন যে ওর মা কোথায় গেছিলো সেখান থেকে ওর মা ফিরে এসেছে, এসে তাকে দেখেছে, তার সঙ্গে কথা হয়েছে। তখনও জানতো যে বাড়িতে ছেলেরা কেউ থাকবে না, আসলে ওই বড় যাই আসতে পারে। তো দুজনেই আমার মা কাকিমা ওনার কথাবার্তা ব্যবহার একদম প্লিজড, মানে পারলে আমাদের থেকে তাকে ভালোবাসে এরকম। রাত্রিবেলায় যখন বাবা কাকারা ফিরে আসেন, আমরা ফিরে আসি, তার প্রশংসায় পঞ্চমুখ এই বাড়িতে রেখে বলে গেল, আরও কিছু ভালো ভালো কথা বলেছে।
তাতে ওরা খুব খুশি। এমন এমন কিছু কথা বলেছে যেটা নাকি তার জানবারই কথা না, এইসবেতে তারা খুব খুশি হয়ে গেছে। এরপর আর কিছুদিন কেটে যায়। কিছুদিন কেটে যাবার পর আমার কাকার যে ছোট ছেলে, হঠাৎ করে তার কি হয়, পেটের যন্ত্রণা, পেটটা গরম হয়ে যাচ্ছে, এরম একটা অদ্ভুত অসুখ দেখা যায়। তো আমরা সাধারণত বাড়িতে মায়েরা বলে পিত্ত বেড়েছে ওকে, বা ঠান্ডা খাওয়াও, এরকম চলছিল। তো বাড়িতে সমস্ত রকম চিকিৎসা যতটুকু করা যায় সব করানো হলো, কাছাকাছি সব জায়গায় ভালো ট্রিটমেন্ট করা হলো, কিছুতেই ছেলে শুধু শরীর গরম হয়ে যাচ্ছে আর পেট জ্বলে যাচ্ছে, এছাড়া কোনো জ্বর নেই, আর কোনো রোগের কোনো সিমটম নেই, আর চেহারাটা উস্কো খুস্কো। তো অসুখ হলে তো হবেই। সমস্ত রকম টেস্ট করা হলো, সব করা হলো। যে কাকা একটা দিন, সপ্তাহে 7 দিন কাকার দোকান খোলা থাকে, যে একদিনও দোকান বন্ধ করতেন না, শীত গ্রীষ্ম বর্ষা, সেখানে ছেলের জন্য প্রায় দিন 20 কাকাকে সাউথে যেতে হলো চিকিৎসার জন্য, দোকান বন্ধ ছিল। ছেলেকে নিয়ে বাড়ি এলেন, প্রচুর টাকা খরচা হয়ে গেছে। এদিকে বড় ছেলে হায়ার স্টাডি করছে, তার পড়াশোনার খুব খরচা, সব কিছুতে কাকার পাগল চিন্তা। এই সময় কাকিমা ওই ছেলেটির সঙ্গে তখনও কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখেছেন, তাকে ডেকে নিয়ে এসছেন, মাঝে একটু জল পোড়া নাকি কবজ দিয়েছে সেই সব পড়িয়েছেন ছেলেকে, পড়িয়ে এবার কাকা রাগ করে বলেছেন যে এই সব করে তোমার আরও হলো, অযথা লোককে বিশ্বাস করা, যেমন জীবন চলছে সবার তো জীবনের একটা পয়েন্ট তো থাকবেই যে এইটুকুই সে যাবে, তাহলে তো সবাই অনেকে অনেক কিছু করে ফেলতো, কিন্তু এদেরকে বাড়িতে কেন ঢুকিয়েছো, এই সব বলে কাকা কাকিমার মধ্যে খুব অশান্তি শুরু হয়। এবং কাকা কাকিমা অবধি সীমাবদ্ধ থাকে না, আমার বাবাও এবং আমিও খুব রেগে যাই যে ওকে আসার পর থেকেই বাড়িতে নানান ঝামেলা, এরকম আর কি। তো সেই ভাইয়ের শরীর খারাপের জন্য আমরা টোটাল ফ্যামিলিটা অত্যন্ত আমরা চিন্তা ভাবনা দুশ্চিন্তা, আমাদের কিছু ভালো লাগতো না। একটা রোগ ধরা পড়লে মানুষের ভালো লাগে যে একটা রোগ হয়েছে, তার একটা রাস্তা পাওয়া যায়। যেখানে এত কিছু করার পরও রোগ ধরা যাচ্ছে না, ছেলেটা কীরকম শুকিয়ে যাচ্ছে, এবং ওই ছেলেটি ঘুরে যাবার পরে এইসব হয়েছে, তার আগে একটা সুস্থ ছেলে, তার কিচ্ছু ছিল না। এবং যবে থেকে ওই সব গলায় কবজ টবজগুলো বেঁধে দিয়ে গেছে, তারপরে দেখছি নানা রকম সিমটম আরও অ্যাড হয়েছে। আগে তো একরকম ছিল, পেটটা জ্বলে যাচ্ছে, এখন সে আরও বাথরুম করতে গেলে নাকি তার অসহ্য কষ্ট হয়, এবং নানা রকম প্রবলেম আরম্ভ হয়েছে। তো তাতে বাড়ির পরিবেশ প্রচণ্ড খারাপ হয়ে যায়, এবং কাকা যে কবজটা খুলে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন একেবারে বাইরে, এবং কোথায় গিয়ে পড়েছে না পড়েছে কেউ জানে না। আর আমাদের বাড়ির পেছনে একটা জায়গা আছে, ওই প্লটটা খালি জঙ্গল মতো আছে, এই লোকে যে যা পারে ফেলে, এরকম একটা জায়গা আর কি। তো এরপর ওটা খুলে ফেলার পর ছেলেটা বেশ কদিন মনে হলো আস্তে আস্তে ভালো হচ্ছে, ওষুধ যেগুলো দিয়েছে কাজ হচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছিল, মোটামুটি দিন 10 সব কিছু ঠিকঠাক চলছিল। এবার ওই লোকটি হঠাৎ নিজে থেকেই ফোন করেছে, বা যেহেতু সবাই মিলে বলেছে, কাকিমা আর মাঝখানে ওই ছেলেটির সঙ্গে তান্ত্রিক ছেলেটির সঙ্গে আর যোগাযোগ করেননি। তো সে একদিন নিজে ফোন করে বলেছে যে কি জানি কি ওদের ইনটিউশন থাকে, যে আপনার ছেলেকে জল পোড়া যেগুলো দিয়েছিলাম আর কিছু নিয়ম দিয়েছিলাম সেগুলো পালন করছে। তো একটা অদ্ভুত নিয়ম দিয়েছিল, প্রতিদিন দুপুরবেলা 12টা বাজলে বিছানার চাদর, যে বিছানায় ও শুয়ে থাকে, সেটা রোজ পাল্টে দিতে হবে, কাঁচা চাদর এবং বালিশের ঢাকা কভার সব চেঞ্জ করতে হবে এভরিডে 12টা বাজলে, 12টার মধ্যে করে ফেলতে হবে আর কি, 12টা বেজে 10-15 হয়ে গেলে হবে না, তার আগে করতে হবে। তো এটা রোজই করা হচ্ছিল, এবং তুলে নিয়ে আর কোথাও দাঁড়াবে না, একবারে গিয়ে কেচে মেলে দেওয়া হবে, এবং যিনি কাচ্ছেন তিনিও একদম পরিষ্কার হয়ে স্নান করে একদম শুদ্ধ বস্ত্রে ঘরে ঢুকবেন। তো এটা কাকিমা রেগুলার করতেন যতদিন ওর গলায় কবজটা ছিল, আরও অনেক কিছু বিধিনিষেধ দিয়েছিল। তো ভাই যখন অসুস্থ, তো বাড়িতে তো অনেকে আসতো জিজ্ঞেস করতে, খোঁজ নিতে, প্রতিবেশী আত্মীয়, তারাও শুনে অবাক হয়েছিল যে এ কেমন নিয়ম, প্রতিদিন একটা চাদর কাচা, বিছানার চাদর রেগুলার এভাবে, হাসপাতালেও বোধহয় কাচা হয় না, এটা কি করে সম্ভব, আর এটা তো অসম্ভব একটা ব্যাপার,
পরিষ্কার চাদর আজকে পাচ্ছে, কালকে সকালে তুলে কেচে দিচ্ছে, তার সঙ্গে বিছানা ঢাকা কভার কেচে দিচ্ছে, এবং কি কেচে মানে চাদরটা রেখে দিলে হবে না, অন স্পট গিয়ে কেচে মেলে দিতে হবে, এবং যে কাচ্ছে সে কেচে একদম স্নান করে শুদ্ধ কাপড়ে ঘরে ঢুকবে। অদ্ভুত অদ্ভুত নিয়ম। তো সে তখন ফোন করে জিজ্ঞেস করছে যে সব নিয়মগুলো আপনারা পালন করছেন তো? কাকিমা তখন হ্যাঁ, কাকিমা অ্যাকচুয়ালি একটু ভয়ও পেতেন এইসব জিনিসগুলোতে, সবাই পায় কম বেশি। হ্যাঁ করছি, হ্যান ত্যান। বলছেন চাদর কখন চেঞ্জ করছেন? 12টার মধ্যে করছেন তো? তখন কাকিমা ফট করে বলে ফেলেছেন যে না, 3-4 দিন চেঞ্জ করা হয়নি। তো 3-4 দিন চেঞ্জ করেননি এই কথাতে অ্যাকচুয়ালি 3-4 দিনের বেশি, তখন প্রায় 7-8 দিন হয়ে গেছে চেঞ্জ করেননি, কারণ চাদর তো পরিষ্কার, আর আগে ওটা মানছিল বলে চেঞ্জ করছিল। কাকিমা বললো যে 3-4 দিন হয়েছে চেঞ্জ করিনি, করে দেবো। তো সে নাকি ভয়ানক রেগে যায়, রেগে গিয়ে কাকিমাকে খুব বকাঝকা করে। এ কি জেঠিমা, আপনি এরকম কথা শোনেননি, এবার কিছু বিপদ হলে কিন্তু দোষ দেবেন না, বলে সে ফোন রাখছে, আবার ফোন করছে, ফোন রাখছে, সে যেন পুরো পাগলের মতন হয়ে গেছে। তারপরে কাকিমা ভয় পেয়ে আমার মাকে ডেকে আনেন, মাকেও সে নানা রকম বোঝাচ্ছে, মাও খুব ভয় পেয়ে যান। তো মা বললেন একটা কাজ কর, তুলে চাদরটা কেচেই দে, কেচে দিয়ে মেলে নতুন চাদর পেতে দে, তারপর বাড়িতে ওরা মানে ছেলেরা আসুক, রাত্রেবেলা এই নিয়ে কথা হবে। তো কি মানবো কি মানবো না, সারা জীবন কি এরকম একটা নিয়ম মানুষ পালন করতে পারে? আর শুধু এটা ছিল না, এটা ছাড়াও আরও টুকটাক ছিল। উনি বলছেন সেগুলো ডিটেলে গেলে যারা শুনছে তাদেরও বিরক্ত লাগবে, বলে এত খুচখুচ নিয়ম, আর বেশ বোরিং, লং রানে দেখতে গেলে খুব বোরিং, এত মানুষ করতে পারে না। তো সেগুলো রোজ পালন করা খুব মুশকিল। একেতে অসুস্থ ছেলে, তাকে টাইমে টাইমে খাবার দেওয়া, ওষুধ দেওয়া। রাত্রেবেলা যখন সেদিন কাকু দোকান থেকে ফিরছেন, প্রায় 11টা বেজে গেছে, দোকান বন্ধ করেছেন। অনেকগুলো লোক ছিল, ওই যে বলছিলাম বিয়েবাড়ির মরশুম চলছে, তো কিছু লোক দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, কেউ কিছু কিনছিল, ইত্যাদি ইত্যাদি, কেউ দাঁড়িয়ে গল্প করছিল, আর দাঁড়িয়ে গল্প করতে করতে টুকটাক এটা ওটা লোকে কিনছে সব কিছু। এমন সময় কাকু বন্ধ টন্ধ করে, তখন প্রায় ওই যে বললাম 11টা বেজে গেছে, বন্ধ করে আসছেন। প্রচণ্ড ঠান্ডাও সেদিন ছিল, আর সারাদিন খুব ঠান্ডা হাওয়া চলেছে। সাইকেল নিয়ে আমাদের বাড়ির দিকে আসছেন, তো যে রাস্তাটা দিয়ে কাকু যাতায়াত করতেন, তো সেই দিন ওই রাস্তাটায় কাজ চলছিল, খুঁড়েছে, চতুর্দিকে কাদা জল জড়ো হয়েছে। তো ভেবেছিলাম রাত্রেবেলা যেতে গিয়ে যদি স্লিপ কাটে পা বা কিছু, একেতে বাড়িতে বিপদ চলছে, তো ঘুর রাস্তা দিয়ে যাব, তাতে মানে ঝামেলাটা কম হবে। তো সেই রাস্তাটাতেই যাচ্ছেন, ফাঁকা রাস্তা। কাকু বলছেন যাচ্ছি, আর কি মনে হলো একটুখানি যাবার পর সাইকেলের চেনটা পড়ে গেছে। চেনটা পড়ে গেছে, তখন একজন কাকুকে পেছন থেকে ডেকেছে কাকুর নাম করে। কাকু বলছেন গলাটা খুব চেনা। এবার ন্যাচারালি কাকু পেছন ফিরে তাকিয়েছেন যে কে ডাকছে, কি বৃত্তান্ত। তো প্রথমে কাকু দেখতে পাচ্ছেন না, আর কাকু যেখান দিয়ে পাস করছিলেন ওখানে অনেকগুলো ফ্ল্যাট আছে, মানে পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে আর কি। এবার কাকু সবকটা ফ্ল্যাটের উপরের দিকে মানে ব্যালকনির দিকে তাকাচ্ছেন যে কোন ব্যালকনি থেকে ডাকছে। লোকাল এরিয়া সবাই চেনে, আর কাকু দোকান আছে বলে কাকুকে সবাই চেনে। কে ডাকছে, কিছু জিনিস চাইছে না কি বুঝতে পারছে না। আবার কাকু মানে আন্দাজে হ্যাঁ কোথায় বলো বলে এরকম সাড়াও দিয়েছে, একটি মানে পুরুষের কণ্ঠস্বর। দ্বিতীয়বার বুঝতে না পেরে অনেকক্ষণ কাকু দাঁড়ালেন, তারপর কাকু যখন এগিয়ে যাচ্ছেন, সাইকেলের চেনটা তোলার চেষ্টা করছেন, হচ্ছে না, কাকু বলে ধরে এইটুকু হাঁটিয়ে নিয়ে যায়, আর ভাল লাগছে না। আবার দেখে এবার মহিলা কণ্ঠস্বরে কাকুকে নাম ধরে ডেকেছেন, যে দাদা সম্বোধন করে, যে দাঁড়ান, চলে যাচ্ছেন কেন, একটা জিনিস লাগতো না, এরকম একটা কিছু বলেছে। কাকু এবার দাঁড়িয়ে পড়ে বলছে যে কোথায়, দেখতে পাচ্ছি না তো বৌদি। এবার কাকু বলছেন যে গলাটা আমার চেনা লাগছে, গলার ভয়েসটা মনে হচ্ছে যে আমার দোকানে যারা আসে তাদের মধ্যে কেউ। এবার কার বাড়ি থেকে বা কে, এবার কাকু আন্দাজে বৌদি বলে সম্বোধন করেছেন, যে বৌদি দেখতে পাচ্ছি না কিন্তু আপনাকে, এরকমভাবে সম্বোধন করেছেন। তখন দেখছেন দূরে রাস্তার একেবারে লাইট পোস্টের ফাঁকে একজন মহিলা কাপড় পরে, মানে মাথায় ঘোমটা দেওয়া, স্বাভাবিক
দাঁড়িয়ে আছেন। এবার গলার আওয়াজটা আসছিল ফ্ল্যাটের ওপর থেকে না কোথা থেকে, এবার দেখছেন দূরে মহিলা দাঁড়িয়ে আছেন। তো কাকু ওর কাছে এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলছেন যে কি লাগবে, কি বৃত্তান্ত। এবার সামনে যখন মহিলার এসছেন, মহিলাকে না চিনতে পারছেন না কাকু। কাকু বলছেন গলাটা চেনা, কিন্তু মহিলাকে আমি একদম চিনতে পারছি না। তারপর ভাবলাম যে কত তো অনেকে আসে, হয়তো অনেক আলে কালে আসে, হয়তো মুখটা মনে করতে পারছি না। তখন কাকু বলেছেন, হ্যাঁ বৌদি বলুন, এখন তো দোকান বন্ধ করে ফেলেছি, বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ আজ খোলা রেখেছিলাম, কি লাগবে কালকে দিলে হবে না? বলছে যে না, কালকে দিলে হবে না, আমার আজকেই চাই, কয়েকটা জিনিস একটু দিলে ভালো হতো, আপনার দোকানটাই তো রাত অবধি খোলা থাকে, বাকি তো সব বন্ধ হয়ে যায়। তো কয়েকটা জিনিস বলেছেন, একদম টুকিটাকি বেসিক জিনিস, এমন কিছু ইমিডিয়েট না যে রাত্রেই লাগে, বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিস হয়তো বলেছেন। কাকু শুনে বলছেন যে ঠিক আছে। বললো 3 রকমের ধূপের বাক্স চেয়েছে, একটা চন্দনের, একটা জেসমিন, আর একটা কিসের, আরও কয়েকটা জিনিস চেয়েছেন, এবং ধুনো টুনো চেয়েছেন। বলছে কাকু বলছেন ওই সব জিনিস আমি রাখি না, ধুনো টুনো রাখি না, শুধু আগে রাখতাম না, এখন মোমবাতি ধূপটা রিসেন্ট রাখা শুরু করেছি। কাকু আবার বলছেন যে এমনভাবে চাইছেন যে না রাত্রিরই দরকার, রাত্রিরই দরকার। আর একটা কথা খুব বলা দরকার, সেদিন ছিল কিন্তু একাদশী রাত্রি, এগুলো পরে আমরা জানতে পেরেছি ওটা একাদশী ছিল। তো ওই দিন ওই ভদ্রমহিলা একটা ব্রত না কি একটা বলেছেন। কাকু জানে যে বাড়িতে মা বোনদের কত রকম ব্রত পালন হয়, এবার কতটুকু বা আমরা জানি, হবে হয়তো কিছু ব্রত। এবার একাদশীর দিন এই ব্রত, এটা এক্ষুনি লাগবে, যেতে পারিনি, বাড়িতে টাইম ছিল না, এসব নানা রকম বলেছে। কাকু খুবই ভালো মানুষ, কাকুর একেতে সাইকেলের চেন পড়ে গেছে। কাকু বললেন আমার সাইকেলের চেনটা গেছে পড়ে, ইতস্তত করছিলেন, যেতে চাইছিলেন না। এবার বলল যে আপনি সাইকেলটা এখানে রেখে যান না, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো কাকু সাইকেলটাকে দাঁড় করিয়ে বললেন না, অনেকবার চেষ্টা করছেন, একেতে ঠান্ডা, হাত ফাত জড়ো হয়ে গেছে, চেনটা কিছুতেই তুলতে পারছিলেন না। তো সাইকেলটাকে লক করে ওখানে উনি বললেন আমি এখানে দাঁড়িয়ে আছি, বাড়ির শাড়িতে আছি, অত দূর যাব না, আপনি একটু এনে দিলে ভালো হয়। সাইকেলটাকে লক করে কাকু এবার হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে গিয়ে দোকানের মোটামুটি কাছাকাছি চলে এসছেন। বলছেন একটা তীব্র গতিতে বাইক ছুটে আসছিল, একবার সপাটে মানে কাকুকে ধাক্কা মেরে চলে যায়। মানে একদম একটা এই হাতে জোর ধাক্কা লাগে, কাকু ছিটকে পড়ে। ভাবছে যে কোনো নেশা করে গাড়ি চালাচ্ছিল নাকি, কাকু পড়ে যায়। তারপরে ব্যাস কাকুর আর কিছু, কাকু বলছেন মনে নেই আর কিছু। তারপর তো যতই রাত্রের শীতের রাতও কিছু না কিছু তো লোক থাকে, তো অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়িতে। তখন আমরা চিন্তা ভাবনা করছি, কাকুকে ফোনে পাচ্ছি না, ফোনটা রিং হচ্ছে না, নট রিচেবল বলছে। আমি আর কাকুর বড় ছেলে, আমরা দুজনে মিলে, 2 ভাই মিলে কাকুকে আমরা খুঁজতে বেরোই। কারণ আর একটা জিনিস, অনেকে বলবেন যে এতক্ষণ খুঁজতে বেরোননি কেন, দেরি করলেন। তো এখানে বলি, আগেও বলেছি যে বিয়ে বাড়ি বা কোনো সিজন থাকলে বা পুজোর সময় কাকুর দোকানটা অনেক রাত অবধি খোলা থাকে, আমরা জানতাম। অনেক সময় কাস্টমার এসে গল্প করলেও কাকু এমন মানুষ, মানে বলতে পারতেন না যে এবার উঠুন আমরা বন্ধ করব। তো সেটা আমরা জানতাম, আমরা এগুলোর সঙ্গে পরিচিত, আমাদের কাছে নতুনত্ব নয়। কিন্তু এতটাও অধিক রাত হয়ে গেছে, আর শীতের রাত, গরমকাল হলে কেউ না কেউ রাস্তায় দেখে বলে দিত কাকুখানার অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছে। শীতের রাত, চট করে অত রাত্রে কেউ বাইরে বেরোয় না। বিয়েবাড়িও যাদের কথা বলছিলাম তারাও এত রাত্রে নিশ্চয়ই যে যার জায়গায় ফিরে গেছে, অন্তত ভেতরে ঢুকে গেছে। বললাম ঠান্ডা হাওয়া চালাচ্ছিল সেদিনকে। আমরা রাত্রে বেরিয়ে দেখি কাকুর সাইকেলটা প্রথম আমাদের নজরে পড়ে, আমরা কোনো মহিলাকে কিন্তু দেখিনি। কাকুর সাইকেলটা দেখলাম একটা জায়গায় ভেঙে পড়ে আছে, এমনভাবে ভেঙে পড়ে আছে যেন মনে হবে কোনো একটা মানে জেসিবি বা কিছু দিয়ে ভেঙে ওটাকে রাখা আছে। এটা না দেখলে কেউ বুঝতে পারবে না, শুধু চেন খুলে গেছে তা না, সাইকেলটা ভেঙে রাখা আছে। এবং তারপর আরও যখন এগিয়ে যাই, ওইখানটা আমরা কিছুক্ষণ খুঁজেছি, সাইকেল ভেঙে গেছে মানে কাকু কোথায়,
ওই এরিয়াটায় খুঁজলাম, কাউকে তো একেতে লোক নেই, হাঁক ডাক করেও সেভাবে কাউকে পেলাম না। একজন বেরিয়ে এলো অত রাত্রে, সে বলল যে তোর বাবাকে তো আমি দেখিনি আজকে, কখন সাইকেল রাখলো বাকি। সে একজন কাকু বেরিয়ে এসেছিলেন আর কি, একতলায় থাকতেন ওই ফ্ল্যাটের। তাকে নিয়ে আমরা এগিয়ে চললাম, ওইখানে দেখি দোকানে যাবার পথে ওই জায়গাটায় মানে পড়ে আছে কাকু। ওই অবস্থায় কাকুকে তুলে আমাদের এখানে প্রাইভেট একটি হসপিটাল আছে, ওখানে দেওয়া হয়। কাকু পরের দিন প্রায় দুপুরবেলার পর জ্ঞান আসে, অত্যন্ত সুস্থ ছিলেন। তারপর ওখান থেকে কলকাতায় ট্রান্সফার করেন কাকুকে, সিটি স্ক্যান সব কিছু হয়, মাথা ফেটে গেছিলো, হাত ভেঙে গেছিলো, কাকু সাংঘাতিক অবস্থা। এবং এমন একটা হয়েছিল, মানে অপারেশন হয় কাকুর, সমস্ত কিছুর পরে কাকুর না মনে আসছিল না, অনেক দিন হচ্ছে এই মনে পড়ছে কথা, এই ভুলে যাচ্ছে, এই মনে পড়ছে, এই ভুলে, এইটা হয়েছিল। তো ডাক্তার বলছিল সাডেন শক থেকে এটা হয়, কারণ মাথায় লেগেছে ঠিক আছে, কিন্তু এমন না যে পজিশানে না যে ওনার স্মৃতি নষ্ট হওয়ার মতন। ম্যাক্সিমাম কাকুর মানে ডান হাতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্লেট বসাতে হয়েছিল হাতে। তারপরে কাকুকে যখন ডিসচার্জ করা হয়, বাড়িতে আসে, তারপর কাকু একটু একটু মনে করতে পারেন, তখন বলেন এই ব্যাপার। তখন বাড়ি থেকে ওকে ফোন করা হয়, সেই তান্ত্রিক ছেলেটিকে, যে তুমি এরকম চিৎকার চেঁচামেচি করলে, তুমি কি কিছু করেছো? এবার এত একটা বিপদে না কাকিমারা বা আমরা না আর ভয়টাকেও আমরা জয় করে ফেলেছি। বলে তুমি কি করে গেছো বলো তো, যবে থেকে তুমি আমাদের বাড়িতে এসছো, সেই বিড়ালের হাড় দিয়ে শুরু করেছিলে, তারপর থেকে এটা ওটা সেটা বলে 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 টাকাও প্রচুর খরচা হয়েছে। যখন যেটা বলেছে সেটা করেছে, যখন যেটা বলেছে সেটা করেছে। ওর জন্য প্রথম চেঞ্জ হলো যে বাড়িতে কিছু টব রাখা হতো একটা জায়গায়, ও বলে গেছিলো এইদিকে গাছ রাখবেন না, ওই সাইডে রাখবেন, সেইখান থেকে শুরু হয়েছিল। তারপর আমাদের একটা কল ছিল রান্নাঘরের পেছন দিকে, সেখানে নাকি জল রাখতে নেই, কলের লাইন পুরো চেঞ্জ করা হয়েছিল। তো এইভাবে না অনেক কিছু, তার মানে সে নাকি বাস্তুবিদ নিজেকে বলেছিলেন, আমরা অনেক কিছু চেঞ্জ করেছিলাম। কিন্তু করতে 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 তো এরকম পজিশানে আসবে, তারপর তো ভাইয়ের অসুস্থতা, সব কিছু তো বললাম, আমরা কল্পনা করতে পারিনি যে এরকমও পজিশন কোনো দিন আসতে পারে। তারপর যখন সেখানে যোগাযোগ করা হয়, আমরা যখন যাই, এবং কাকিমার বাপের বাড়ি থেকেও মামারা আসেন, সবাই মিলে যখন যাওয়া হয়, শোনা যায় যে ওখানে যে ওই ছেলেটি থাকতো, সে নানা রকম মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ আছে তার এগেনস্টে, এবং যে অ্যাড্রেসটা ছিল সেটা মেদিনীপুরের। এবং অনেকে নাকি ও একটা মাঝখানে একটা মায়ের ভর হয় ইত্যাদি বলে নাকি বছর 5 আগে একটা মন্দিরের মতো তৈরি করেছিল, প্রচুর ভিড় হতো সেখানে, নাকি মহিলা ঘটিত কিছু প্রবলেমের জন্য তার কিছুদিন কাস্টাডি হয়েছিল, পুলিশ কাস্টাডি। তো ছাড়া পাওয়ার পর আবার এটা ওটা সেটা, মানে সে উৎসবভিত্তি করেই তার জীবন কাটে। তো মাঝে মাঝেই টাকা পয়সা নিয়ে ফেরার হয়ে যায়, মাঝে মাঝে এই করে, এইসব করে। তবে আর একটা কথা ওখানে জানা গেল যে ও প্রচুর শ্মশানে ঘুরে ঘুরে নানা রকম শ্মশানের গুপ্ত বিদ্যা, মানে ন্যাচারালি খুব খারাপ, মানে একদম ছোটো কাজ যেগুলো মানুষের ক্ষতি করা, মানুষকে করা, এই কাজগুলো করে থাকে। আর ও টার্গেট করে মহিলাদের, ওর মেন টার্গেট হচ্ছে মহিলারা, বিশেষ করে একটু আর্থিক সচ্ছলতা আছে এবং ধর্ম সংস্কার করা মহিলারা ভয় পান, তাদের ইনটিউশনটাও জানে, ওদের সেভাবে অ্যাটাক করে। তো তারপর একজন খুব নামকরা, তার নামটা বলছেন ওনাকে জিজ্ঞেস করা হয়নি বলে নাম নিতে পারছেন না, তো তার কাছে যাওয়া হয়েছিল কলকাতায়। তিনি বললেন তিনি শ্মশানে থাকেন, তার প্রচুর প্রোগ্রামও হয় ইউটিউবে। তিনি নাকি বলেছেন যে সবথেকে বড় কথা, উনি নিজে একজন সাধক হয়েও বলেছেন, সবথেকে বড় কথা মানুষকে এই ঘন ঘন তান্ত্রিকের কাছে যাওয়া, ঘন ঘন করা, মানে কিছু একটু হলেই একটু তান্ত্রিকের কাছে যাই, একটু করি, এইগুলো বন্ধ করতে হবে। কারণ আপনি একটা হয়তো ছোট্ট সামান্য ছুঁচের মতো সমস্যা নিয়ে যাবেন, সে আপনাকে একটা বিশাল বড় সমস্যা, মানে আপনি হয়তো ভাবছেন আপনি খারাপ আছেন, কিন্তু তার থেকেও খারাপ পজিশানে আপনাকে পাঠিয়ে দিতে পারে। তো কে তান্ত্রিক ভালো, কে তান্ত্রিক খারাপ, কেউ বলতে পারে না। সে সব থেকে বেশ ঈশ্বরকে ধরে পড়ে থাকা আর ঠিকঠাক নিজের কাজ করে যাওয়া। আর তাকে যখন পুরো বিষয়টা বলা হয়, বলছে প্রথমেতে ওই ছোট ছেলেটিকে, মানে ভাইকে
ওকে বান মেরে গেছিল। ওই বান মারার ফলে যে জ্বালা পোড়াটা ওই জন্য ওর হতো, ওটাকে বান মারা বলে। কিভাবে মেরেছিল, কি করেছিল বলে সেসব অনেক কিছু উনি আর ডিটেলে বলেননি, বা বললো আমি আর অতটা আগ্রহ দেখাইনি, অতটা বুঝতে পারবো না বলে বান মেরেছিল। এবং তারপর উনি ভাইয়ের পেটে হাত দিয়ে ওকে অনেক দিন নিয়ে গিয়ে ভাই বলছে বর্তমানে ভালো আছো, জ্বালা পোড়া এখন আর হয় না, ওকে কোনো ওষুধও আর খেতে হয় না। বলছেন ভাই তারপর থেকে উনি যে ওষুধটা দিলেন, ভাই তারপর বমি করতো, বললো বমি হবে কিছুদিন। বমি হওয়ার পর বলছে এত নোংরা বেরোতো ভাইয়ের পেট থেকে, কল্পনা করা যাবে না একটা মানুষ ওরমভাবে বমি করতে পারে। তো স্বচক্ষে দেখা এই জিনিসগুলো, এগুলো অবিশ্বাসের কোনো জায়গায় নেই। নানা রকমের সেই হাড়ের মতো সেই গলার কাছে কেটে যাচ্ছে যখন ওর হচ্ছে আর কি, চুলের মতন নানা রকম, আর তার মধ্যে বীভৎস গন্ধ, সাধারণ বমি না। তো এটা অনেক দিন চলেছিল। তারপর ভাই আস্তে আস্তে সুস্থ হয়। কাকার ব্যাপারটা বলেছিল যে নিশিকে ডেকেছিল। তো ওই শ্মশানের বিভিন্ন ক্রিয়ার দ্বারা শ্মশানকে যখন জাগায় ওরা অনেক এরকম গুহ্য ক্রিয়া আছে করে, সেগুলো সাধারণত খুব ছোট মনের এবং এরা ক্ষতি করার জন্য করে থাকে। এখান থেকে আমাদের অনেকে প্রশ্ন হয়েছিল যে ওই ছেলেটি হঠাৎ এত লোক থাকতে কাকিমাকে ধরলো কেন বা কিছু হলো কেন। উনি বললেন যে দেখো সে হয়তো নিজে থেকে আসেনি, যোগাযোগ করেনি, কিভাবে যোগাযোগ হয়েছিল, কোন মন্দিরে না কোনো আত্মীয়র বাড়ি গিয়ে কোথায় গিয়ে যোগাযোগ হয়েছিল। তার থেকে বড় কথা কেউ ওনাকে দিয়ে করিয়েছিল, তোমাদের কোনো গুপ্ত শত্রু হয়তো ছিল, ওকে দিয়ে কাজটা করিয়েছিল। ওরা টাকা পেলে যে কোনো রকম খারাপ কাজ ওরা করতে পারে। আর যখনই বুঝে নিয়েছে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, সকালে যায় রাত্রে আসে, আর ইয়াং যে ছেলেরা আছে তারাও থাকে না, শুধু বাড়িতে দুজন মহিলা থাকেন মাঝবয়সী, যারা একটু কিছু বললেই ভয় পেয়ে যাবে, তো ওইটাকে ওরা কাজে লাগিয়েছে। আর কাকুকে যেটা করেছিল, নিশি ডেকেছিল, বলছে শুধুমাত্র কাকুর পরমায়ুর জোরে কাকু বেঁচে আছেন, মানে সেই রাকে হরি মারেকে, মানে কাকু বলে ওরা মেরে ফেলে দিত। ওই যে মহিলা ডাকছিল যে একবার পুরুষের গলা করে একবার নারীর গলা করে তারপর দাঁড়িয়েছিল, ও কোনো মানুষই না, উনি একজন নিশি। ও ডেকেছিল, ডেকে ওইভাবে নিয়ে গেছে বলে আজ অব্দি নিশি ডেকে কেউ বাঁচতে পারে না, কারণ নিশি ডাকার পর কী হয়েছিল কেউ বলতে পারে না। একমাত্র কাকুই বলল যে গাড়ি এসে ওকে মেরেছিল, মানে বাইক আর কি। এই ছিল একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ ওদের বাড়ির পরিবেশটা বলছে যে কী যে অবস্থায় ছিলাম আমরা, যে কী হয়েছিল। এবং তারপর থেকে কাকু সুস্থ হওয়ার পর যখন দোকান যাওয়া শুরু করলেন, আমি তারপর থেকে কাকু দোকান বন্ধ হওয়ার আগে আমি চলে যেতাম, আমি গিয়ে কাকুকে নিয়ে আসতাম, বা কখনো আমার কাকার বড় ছেলে গিয়ে নিয়ে আসতো, কেউ না হলে আমার বাবা যেত। কাকুকে কখনো আমরা একা দোকান থেকে রাত্রে আসতে দিইনি, কারণ উনি একটা জিনিস বলেছিলেন যে হবে তো না, তার কিছু উনি মায়ের মন্ত্র দিয়েছিলেন, উনি কোনো কবচ টবচ দেয়নি, উনি মায়ের রক্ষা মন্ত্র দিয়েছিলেন মা কালীর। তো সেই মন্ত্র বলেছিলেন জপ করো, মাকে মনে স্মরণ করো, আর একটা কিছু সাবধানও হতে বলেছিলেন, কারণ নিশি একবার ডাকেছে তো নিশির খপ্পরে পড়লে সে চট করে ছাড়তে চায় না। ওই জন্য রাতে দোকান বন্ধের পরের সময়টা কাকু বলতে ওই সময়টা হলে শরীরের মধ্যে না শিরশির শিরশির অনুভূতি হতো, হয়তো গুপ্ত ভয় থেকে হতো, একবার যেহেতু একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবং তারপর থেকে যত অনুষ্ঠান থাকুক বা যাই থাকুক কাকু আর অত রাত অবধি দোকান খোলা রাখতো না। এবছরও আমরা কাকুকে অবধিক রাত অবধি দোকান খোলা রাখতে দিইনি, যে 10টা বাজলে চলো এবার বাড়ি চলো, যা কেনা বেচা সারাদিন হয়েছে থাক। আর মুখের ওপর বলতে হবে যে দোকানে চেয়ারে যারা বসে থাকেন এসে যে না দোকান এবার বন্ধ করবো, চেয়ার ঢুকিয়ে নাও ভেতরের দিকে, ওরা বসে থাকবে, একটা একটা করে টুকটাক জিনিস খাবে, গল্প করবে, তো কাকুর অনেক দেরি হয়ে যেত। তো সেগুলো আস্তে আস্তে বন্ধ করা, এই খুব ভয়ঙ্কর ঘটনা ওদের সঙ্গে ঘটে গেছে, সম্পূর্ণ সত্য ঘটনা। এখনও কাকুর মানে হাতের সমস্যা কিছু আছে, তার জন্য চিকিৎসা চলছে, মাঝে মাঝে হাত ফুলে যায়, কোনো ভারী জিনিস তুলতে পারে না, আরও অনেক কিছু প্রবলেম আছে। মাথাটাও মাঝে মাঝে চক্কর দেয়, যন্ত্রণা হয়, যেগুলো স্টিচ যেখানে পড়েছিল আর কি, তো আছে সমস্যা। সাইকেল চালানো একেবারে বন্ধ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। খারাপই লাগলো। তবে এই ঘটনাটা উনি বলেছিলেন আমার শেয়ার করার সবথেকে বড় উদ্দেশ্য যে
মানুষকে অ্যাওয়ার করা যে আপনারা চট করে জ্যোতিষী তান্ত্রিকের খপ্পরে পা দেবেন না। কে ভালো কে খারাপ আপনি জানেন না। আপনার মনে হচ্ছে ভালো, আপনার মনে হচ্ছে আপনি খুব খারাপ আছেন, আপনার খুব সমস্যা চলছে, সমস্যাগুলোর মানে রিয়েল লাইফ যেগুলো সলিউশন সেগুলো করুন। এদের মানে চক্করে পড়ে কোনো কাল্পনিক কিছু ভালো হবে এসবের না যাওয়াই ভালো, কারণ এই রাস্তা খুব খারাপ, এই রাস্তাটা খারাপ। এখানে 100 জনের মধ্যে একজন ভালো মানুষ আছে, তো আজকের বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এবং এটা সেই সাধকেরই কথা যিনি ওদের ফ্যামিলিকে রক্ষা করলেন এই বড় বিপদ থেকে। তো 100 জনের মধ্যে একজনকে আপনি কিভাবে খুঁজবেন? তো এইসবগুলো থেকে বিরত থাকা, আর সেটাই এই ঘটনার জন্য উনি ওই জন্য পাঠিয়েছেন। কারণ উনি অনেকদিন কমেন্ট বক্সে দেখেছেন অনেকে বিভিন্ন জায়গার অ্যাড্রেস জানতে চায়, কোথায় কাজ হলো, কী হলো না হলো। তো সেসব শুনেই উনি ঘটনাটা পাঠিয়েছেন যে এই ঘটনা ওনাদের সঙ্গে ঘটে গেছে। কেমন লাগলো বন্ধুরা? চেষ্টা করেছি গুছিয়ে বলার, তাও যদি মনে হয় যে এক্সট্রা কিছু বলা হয়ে গেছে, না বললে ভালো হতো, ক্ষমা প্রার্থী তার জন্য। আবারও ফিরে আসবে আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।